তাদের একের পর এক শীর্ষ কর্মকর্তাদের হারিয়েছে। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে যেমন হারিয়েছে, তার ডান হাত যাকে বলা হয় লারিজানি, তাকেও হারালো, এবং তাদের যে ডেপুটি ছিলেন সামরিক কর্মকর্তা, তিনিও আসলে ইরান হারালো। মানে ইরানের অবস্থাটা এখন কি? আমরা আবার এটাও শুনতে পাচ্ছি ইরান নাকি নজিরবিহীন হামলা চালানোর শুরু করেছে ইসরায়েলের ওপর। আপনি আসলে কি দেখছেন? আজকে আপনার 28 তারিখে যুদ্ধটা শুরু হয়েছে। আজকে আপনার 19তম দিন। 19তম দিন শেষ হয়ে 20তম দিনে এসছে। আমরা জানি 19 একটা পবিত্র সংখ্যা। তো যাই হোক, এই 19 দিনের যুদ্ধের পরে আমি যেটা বলবো যে ইরানের লারিজানিকে হত্যা করেছে, এর আগে খামেনিকে হত্যা করেছে। বাট আমরা আমাদের যুদ্ধের প্রিন্সিপলসের মধ্যে আমরা বলি যে আপনি যদি কোনো যুদ্ধে জয়ী হতে চান, আপনার অপোনেন্টের সেন্টার অফ গ্রেভিটি কি ওইটা আপনাকে বুঝতে হবে। আমার তো মনে হয় যে ইরানের সেন্টার অফ গ্রেভিটি হলো তার মোটিভেটেড পপুলেশন। এক খামেনি, এক লারিজানিকে মেরে আপনি কখনোই একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে যেতে পারবেন না। ইরানিরা কিন্তু এই যুদ্ধের জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত ছিল। তারা জানতো যে এরকম একটা আক্রমণ তাদের উপরে হবে। এবং আমরা এর আগে যে 2025 সালের জুন মাসে আমরা দেখেছি 12 দিনের যুদ্ধ, এরপরে এখন 19তম দিন ক্রস করে 20তম দিনে গেছে। এই এক দুই ব্যক্তির মৃত্যু যদিও অনেক বেদনাদায়ক, দুঃখজনক, বাট এতে ইরানের কোনো মানে সামরিক পজিশন বা তার অ্যাডভান্টেজকে মানে ব্যাহাত করার কোনো আমি মানে কোনো দেখছি না। বরঞ্চ আমার মনে হয় এই ধরনের তাদের নেতাদের হারিয়ে তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা, যুদ্ধ চালিয়ে যাওয়ার স্পৃহা আরো দিন দিন শক্ত হচ্ছে। এবং আপনি দেখছেন যে মানে একের পর এক একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হলো যে ইরান যে লড়াইটা করছে এটা পরাশক্তির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় ঘটনা। আপনি বলছিলেন 20তম দিন শুরু হলো, কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই উদয় হয়েছে, সেটি হলো যে ইরানের যে যে বড় বড় নেতারা বা দায়িত্বশীল ব্যক্তিরা নিহত হয়ে যাচ্ছেন, এর প্রতিরোধটা কি করা সম্ভব না বা কেন হচ্ছেন? এটাকে ইরান সেভ করতে পারছে না তাদেরকে? এই প্রশ্ন কিন্তু উঠেছে। এটা আপনার কালে কালে যুগে যুগে আমরা মীর জাফরের কথা জানি, এবং এই ধরনের যুদ্ধে আপনার আমরা এটাকে এসিমেট্রিক ওয়ার বলি, যে একটা অসম যুদ্ধ। কারণ একটা পরাশক্তি তার বিরুদ্ধে ইরানের মতো একটা দেশ যুদ্ধ লড়াই করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক মেজর কুইসলিং, যিনি নাকি নরওয়েজিয়ান মানে গভর্নমেন্টকে পতন করে দিয়েছিলেন নাৎসিদের কাছে। তো এই ধরনের বেঈমান এবং ট্রেটররা কিন্তু আপনার কালে কালে যুগে যুগে ছিল। তো এগুলো আপনার দিন দিন আইডেন্টিফাই হচ্ছে, এটার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। এগুলোকে সামলিয়েই ইরান এগুচ্ছে, এবং ইরানের এই নেতৃত্ব মানে এদের আপনার ইন লেয়ার ওরা ওদের নেতৃত্বের প্রিপারেশন নিয়েছে। আপনি জানেন ইরানের আর্মি কিন্তু দুইটা, একটা রেভলিউশনারি গার্ড এবং তার প্যারালাল আরেকটা, এবং 6 লক্ষ প্লাস ওদের স্ট্যান্ডিং আর্মি, 9.5 কোটি জনগণ। এবং আমরা দেখছি যে তাদের ইরানের প্রতি অন্যান্য দেশ অন দি কোশ্চেন অফ লিগালিটি, অন দি কোশ্চেন অফ এথিক্স, মানুষের কিন্তু মোরাল সাপোর্ট কিন্তু ইরানের প্রতি, বিকজ ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে স্বয়ং আমেরিকান মেইনল্যান্ডে, ইভেন ইসরায়েলেও কিন্তু মানে আমরা এটাও জানি মোহাম্মদ কামরুজ্জামান, যে ইরানের যে জনগণ তারা আসলে তাদের ইতিহাসকে সম্মান করে, এবং সেই ইতিহাস তাদেরকে আত্মবিশ্বাস যোগায়, যে কারণে তারা ব্যক্তি হিসেবে প্রত্যেকে কম বেশি মনে মগজে যোদ্ধা। কিন্তু মুশকিল হচ্ছে এই কিছুদিন মানে মাস তিনেক আগেও বোধহয় একটা বড় ধরনের অভ্যুত্থান সেখানে চলছিল। তাদের দেশের সরকারের বিপক্ষে কিছু মানুষ মানে এমনভাবে রাস্তায় নেমেছিল, যেটা আবার যুক্তরাষ্ট্র সাপোর্ট দিচ্ছিল, সেটাকে উস্কে দিচ্ছিল, এবং এখানেও ধরপাকড় হয়েছে, সেখানেও আসলে হত্যার ঘটনা ঘটেছে, শিরোনাম আমরা দেখেছি। আপনার কি মনে হয় এখন যে সরকার আছে ইরানে, সাধারণ মানুষ নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে সরকারকে? এটা দেখেন ঐতিহাসিকভাবে এই ইরানের সরকার একবার 1954 সালে মুসাদ্দেক সরকার মানে একটা গণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়ে রেজা শাহ পাহলভিকে নিয়ে আসলো।
রেজা শাহ পাহলভির সরকার ইরানের জনগণের অভ্যুত্থানে 1979 সালে আপনার খোমেনি ক্ষমতায় আসে, বর্তমান সরকারের নাম্বার 1 ব্যক্তি। পরবর্তীতে খোমেনি মৃত্যুর পর আল খামেনি আসেন, আল খামেনির পরে মুস্তফা খামেনি এসছে। তো আমার তো মনে হয় এখনকার যে সরকার, এটা গণতান্ত্রিক এবং জনগণের নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার। তো এই সরকার পরিবর্তন বাইরের ইঙ্গিতে মানে বিভিন্ন সময়ে হচ্ছে বা চেষ্টা চলছে, কিন্তু আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে সরকার বা রিজিম পরিবর্তনের তো কোনো মানে সম্ভাবনাই দেখছি না, বরঞ্চ যুদ্ধটা দিনকে দিন তীব্রতর হচ্ছে। মানুষের মধ্যে আপনার দেশপ্রেম বাড়ছে, এবং আপনি জানেন যে ইরান ভৌগোলিকভাবেও অত্যন্ত শক্তিশালী একটা দেশ, যাদেরকে আমরা ডিফেন্ডার্স কান্ট্রি, এটাকে ডিফেন্ডার্স প্যারাডাইস বলা যেতে পারে। 31টা প্রভিন্স নিয়ে ইরান, আর এদের বিরুদ্ধে যেই মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তার সাথে কিন্তু নেটো আসার কথা ছিল, 32টা দেশের হ্যাঁ, মানে এটা একটা বড় প্রশ্ন বটে যে ভৌগোলিকভাবে ইরান অনেক শক্তিশালী, কিন্তু অর্থনৈতিকভাবে কতটা? কারণ অনেক নিষেধাজ্ঞা তাদের উপরে তো চাপ দেয়া। অর্থনীতি আপনার চালিকা শক্তি, এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু এটাকে আমরা বলি প্রটেক্টেড ওয়ার। যে ওয়ার নাকি আপনার কনভেনশনাল থেকে আস্তে আস্তে আনকনভেনশনালের দিকে যায়। আর এখনকার ওয়ারও আমরা দেখছি যে এটা আপনার কাইনেটিক মানে সব আকাশপথে আপনার বিমান, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল দিয়ে হচ্ছে। বাট ফিজিক্যালি আপনি যদি কোনো দেশের কোনো এলাকা ফিজিক্যালি যতক্ষণ পর্যন্ত আপনি দখল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি এই যুদ্ধে জয়ী। তো যুদ্ধ মানে লুজ লুজ কন্ডিশন। যুদ্ধে আসলে উইন উইন বা উইন লুজ লুজ উইন হয় না। আমরা দেখছি ইরানের যেরকম অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, পাশাপাশি ইউনাইটেড স্টেটস, ইসরায়েল, ওদেরও কিন্তু অনেক বেশি গুণে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। আমরা যারা যুদ্ধের মধ্যে সরাসরি মানে জড়িত না, আমরাও কিন্তু এই অর্থনীতির শিকার হচ্ছি একদম একদম। আমি সর্দার ফরিদ, একটা বিষয় একটু ছোট করে আপনার কাছে জানতে চাই। যতটুকু আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, দুই ধরনের ন্যারেটিভ আছে। পশ্চিমা গণমাধ্যমগুলো ধরলে ইরান বলে এখন আর কিছু নেই, এখন সময়ের শেষ সময় পার করছে ইরান। আর আল জাজিরা দেখলে আমরা জানতে পারছি যে ইরান আসলে নতুন নতুন টেকনোলজি দিয়ে হামলা চালানোর কথা বলছে, ডান্সিং মিসাইলের কথাও আমরা শুনতে পাচ্ছি। ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন অবশিষ্ট যা আছে ইরানের সেটাও শেষ করে দেওয়া হবে। অবশিষ্ট বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? আচ্ছা, প্রথম কথা হলো ট্রাম্পের কথার কোনো আমলে নেওয়া ঠিক হবে না। আপনাকে একটা খবর দিই, একটা সেন্সিটিভ খবর। সেটা হলো ডেমোক্রেট এবং রিপাবলিকান অনেক সেনেটর কিন্তু একজন আলোচনা চলছে আমেরিকাতে। সে আলোচনা হলো যে ট্রাম্প আসলে যে ধরনের আচরণ করছে এটা সুস্থ লোকের লক্ষণ নয়, এটা পাগলের প্রলাপ। এবং আমেরিকার সংবিধানে কিন্তু 25 অনুচ্ছেদে আছে যে প্রেসিডেন্ট পাগল প্রমাণিত করলে তাকে বাদ দেওয়া যায়। এই ধরনের আলোচনা চলছে, কারণ ট্রাম্প কোনো কথাই ঠিকমতো বলছে না। আজকে একটা, কালকে একটা, কোনো কিছু বলছে না। কাজে ট্রাম্পের কথা আমলে নেওয়াটা কঠিন। এবং সবচেয়ে বড় কথা যেটা জেনারেল কামরুজ্জামান উল্লেখ করেছিলেন, সেটা হলো যে নেটো কিন্তু তার কথা শুনছে না, কেউ তার পাশে দাঁড়ায়নি, মিত্রদেরও কিন্তু উস্কে দিয়েছে। হ্যাঁ, এবং কেউ পাশে দাঁড়ায়নি। বরঞ্চ আপনি জানেন ইতালি এবং ফ্রান্সের মতো দেশ হরমুজ প্রণালী দিয়ে তাদের জ্বালানি আনার জন্য ইরানের সঙ্গে এক ধরনের অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এটা একটা দিক। আর দিক অলরেডি কিন্তু জ্বালানির দাম যে বৃদ্ধি মানে বেড়েছে, এতে আমেরিকাও সংকটে পড়েছে। এটা অলরেডি স্বীকার করেছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর মানে হলো যেটা কামরুজ্জামান সাহেব বলছিলেন, কিন্তু স্বীকার করেছেন, কিন্তু প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প তিনি স্বীকার করছেন না। এবং এই যুদ্ধ নিয়ে কিন্তু দুজনের মধ্যে একটু মতভেদ রয়েছে। এবং আপনাকে একটা জিনিস বলি, এটা অনেকে হয়তো উল্লেখ করেন না, সেটা হলো যে রিপাবলিকানরাই সবচেয়ে ট্রাম্পকে এবং এই ভ্যান্সকে ভোট দিয়েছে তা নয়। অনেক লোকে এমনও ছিল যারা এই দুজন লোক বলেছিল আমরা বাইরে কোনো যুদ্ধ করব না। অনেক আমেরিকার মানুষ ঠিক আছে, বাইরে যদি যুদ্ধ না করে তাহলে এদেরকে ভোট দেওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে উল্টো ফলাফল হচ্ছে। এবং এটা ভোগান্তি কিন্তু সব জায়গায় হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে অন্য একটা জায়গায়, সেটা হলো মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ
তাদেরকে ঘাঁটি করতে দিয়েছে আমেরিকাকে, এবং একই সঙ্গে তারা তাদের অনুগত বান্দা হিসাবে সেখানে রয়েছে যে সমস্ত শাসকরা, তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়েছে, সেটা কুয়েত বলুন, কাতার বলুন, সৌদি আরব বলুন, বাহরাইন বলুন। এবং আপনি জানেন সংযুক্ত আরব আমিরাত খুবই খারাপ, খুবই খারাপ, এবং সেখানে র্যান্ডমলি হামলা হচ্ছে। একদম। কাতার অবস্থা, এখানে একটা জিনিস বলি যে দক্ষিণাঞ্চলে একটা গ্যাস ক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের, এবং সেখানে আগুন ধরে গিয়েছে, এবং তারা আগুন নিভাতে পেরেছে, কিন্তু ক্ষতি হয়েছে নিঃসন্দেহে। কাতার কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে, কেন জানেন? কাতারের যে গ্যাস ক্ষেত্রটা এবং ইরানের যে গ্যাস ক্ষেত্রটা পাশাপাশি, মাটির নিচের গ্যাসের ব্যাপার, ওইখানে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কাতারও ক্ষতিগ্রস্ত হবে। কাতার কিন্তু প্রতিবাদ করেছে। এর মানে এই যুদ্ধটা কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, এককেন্দ্রিক নয়। আর ইরানের যে বিষয়টা সেটা হলো, ইরান এমন একটি দেশ কখনোই পরাজয় তারা স্বীকার করেনি, কারো অধীনে কখনো ছিল না, বরঞ্চ তাদের এক ধরনের যাত্রা বিমান রয়েছে। এবং আপনি লক্ষ্য করেছেন যে ইসরায়েলে যে হামলাটা হচ্ছে, সেই হামলার খবর আমরা কম পাচ্ছি। ওখানে অনেক ইম্বার্গো রয়েছে, ছবির ইম্বার্গো রয়েছে, নিউজের ইম্বার্গো রয়েছে, কিন্তু এখানে হামলাটা হঠাৎ করে বেড়ে গেল কেন? এবং আপনি নিশ্চয়ই মিডিয়া দেখেছেন যে তাদের আয়রন ডোমের যে ক্ষমতাটা সেখানে ইরান অনেকখানি নষ্ট করে দিয়েছে, যার জন্য এখন সহজে হামলা চালাতে পারছে। এবং ড্যান্সিং মিসাইল নামে নতুন একটা অবদান চলে আসছে। একটা বিরতিতে যেতেই হচ্ছে, এবং ড্যান্সিং মিসাইল একটু আলাদা করে জনাব কামরুজ্জামান আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। মানে ইসরায়েলে বলা হচ্ছে শব্দের চেয়ে 12 গুণ গতির এই ড্যান্সিং মিসাইল যেটা ইরান নিক্ষেপ করেছে। এবং এই ড্যান্সিং মিসাইলটা আসলে কি, এতে কি ধরনের ক্ষতি করা সম্ভব, আয়রন ডোমের শেষ শক্তি দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায় কিনা, আমি আপনার কাছ থেকে একটা ধারণা নিব ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে।